নমস্কার, আমি শুভদীপ এবং আপনারা শুনছেন বং স্টোরি সার্কেল। এখানে আমরা গল্প বলে থাকি। একের টানে জোয়ার ভাটা, খুঁজতে লাগে বুকের পাটা। সমুদ্র মন্থনে সুদর্শন চক্রে মুন্ডছেদ, খুঁজতে গেলে চাই অদম্য জেদ। দিনের শেষে কেল্লাতে 5টি চাবির জেল্লাতে, আধার শেষের সন্ধেতে যোগীন্দ্র মহারাজের রত্নদ্বার। এই ধাঁধার মধ্যে লুকিয়ে আছে একটি গুপ্তধনের সূত্র। চেষ্টা করে দেখুন না সলভ করতে পারেন কিনা। কি বলছেন, মাথার উপর দিয়ে গেল? তার জন্য রয়েছেন প্রফেসর শাহানা আইচ। প্রফেসর শাহানা আইচ সিরিজের প্রথম গল্প আসতে চলেছে বং স্টোরি সার্কেলে। লেখক আকাশদীপ গড়গড়ির কলমে চন্দ্রকেতুগড়ের গুপ্তধন। তাহলে আসুন শোনা যাক, এবং তার সাথে ধাঁধার উত্তর পেয়ে গুপ্তধনের সন্ধানটাও করা যাক। সেদিন সকাল থেকেই অঝোরধারে বৃষ্টি নেমেছিল। সন্ধ্যের সময় বৃষ্টির তেজ একটু কমতেই আমরা 3 মূর্তি গুটি গুটি পায়ে হাজির হলাম শাহানা ম্যাডামের বাড়ি। সুকন্যার কাল রাত থেকেই ধুম জ্বর বলে ও আজ পড়তে আসতে পারেনি, কিন্তু তাই বলে তো আর শাহানা ম্যাডামের টিউশন ক্লাস মিস করা যায় না। ম্যাডাম একজন নিউরো ইমেজিং সায়েন্টিস্ট হলেও ইতিহাসের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তার কাছে পড়তে আসার একটা সুবিধা হলো নিউরোলজির যে কোনো জটিল বিষয়ের সাথে তার বিবর্তনের ইতিহাস মিশিয়ে এমন সুন্দরভাবে গল্পের ছলে বুঝিয়ে দেন যে একবার শুনলেই মাথায় গেঁথে যায়। ওর কাছে আমরা পড়তে আসছি আজ বছর 3 হবে। বয়স 35 হলে কি হবে, আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ শাহানা ম্যাডাম। রোজ সকালে নিয়মিত যোগাভ্যাসও করেন। ধীর স্থির আর শান্ত স্বভাবের মানুষ, কিন্তু ওই স্থিরতার মধ্যেই রহস্যের গন্ধ পেলে শাহানা ম্যাডাম যে ঠিক কতখানি চঞ্চল হয়ে ওঠেন তার সাক্ষী আমি নিজেই। আমাদের 4 জনকে ছাড়া ম্যাডাম আর কোনো স্টুডেন্টকে পার্সোনালি টিউশন দেন না। আমরা 4 জন বলতে এই সৌমিক, অনুরাধা, সুকন্যা আর আমি প্রত্যয়। আমাদের থেকে ম্যাডাম কোনো ফিস নেন না। এর আগে ম্যাডামের সাথে বিষ্ণুপুর আর মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে দারুণ 2টো রহস্যের সমাধানও করেছিলাম আমরা। অবশ্য যা করার করেছিলেন ডক্টর শাহানা আইচ নিজেই। আমরা শুধু হা করিয়ে ম্যাডামের আশ্চর্য অনুসন্ধান ক্ষমতা, অসীম সাহস আর উপস্থিত বুদ্ধির নমুনা দেখেছিলাম মাত্র। সে গল্প না হয় অন্য কোনো দিন শোনাবো। এখন সেদিন সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে ম্যাডামের বাড়ি যাওয়ার পর উনি যে নতুন রহস্যটার মধ্যে আমাদের জড়িয়ে ফেললেন সেটার কথা বরং বলি। গিয়ে দেখি ম্যাডাম একটা ইজি চেয়ারে বসে ভ্রু কুঁচকে কিছু একটা পড়ছেন। সৌমিক চপের ঠোঙাটা এগিয়ে দিয়ে হাসি হাসি মুখে বলল, হ্যাঁ ম্যাম, আসার সময় দেখলাম মোড়ের মাথায় গরম গরম বেগুনি ভাজছে, তাই নিয়ে এলাম। এই বৃষ্টির সন্ধে জমবে ভালো। তা ভালো করেছিস। দাঁড়া, তোরা হাত মুখ ধুয়ে এসে বস, আমি এগুলো প্লেটে ভাগ করে আনছি। ম্যাম, অটিজমের উপর একটা থিসিস লিখে এনেছি, যদি একটু দেখে দেন তো। আজ আর পড়াতে ভালো লাগছে না রে। আমার এক পুরনো বান্ধবী গতকাল রাতে রহস্যজনকভাবে মারা গেছে। সে কি? হ্যাঁ রে, আর ওর বাড়িতে কিছু পুরনো টেরাকোটার মূর্তি ছিল, সেগুলো চুরি হয়ে গেছে। যদিও তদন্ত চলছে, কিন্তু আমাকে ভাবাচ্ছে অন্য একটা ব্যাপার। কি ব্যাপার ম্যাম? উত্তর না দিয়ে শাহানা ম্যাডাম আমাদের 3 মূর্তিকে সাসপেন্সের মধ্যে ফেলে চপের ঠোঙাটা নিয়ে ভেতরে চলে গেল। একটু পরে 1 কাপ ধোঁয়া ওঠা চা আর 3 প্লেটে বেগুনি সাজিয়ে আবার ফিরে এলেন। তারপর চায়ে চুমুক দিয়ে বললেন, আমার বান্ধবী মানে দময়ন্তীর আদি বাড়ি গুজরাটে, এখন থাকতো কলকাতায়। বেশ বনেদি পরিবারের মেয়ে। অফিসের ছুটিতে ঘুরতে গিয়েছিল দেশের বাড়িতে, সেখানেই আবিষ্কার হয় ওই মূর্তিগুলো। মারা যাওয়ার প্রায় 3 দিন আগে দময়ন্তী আমার সাথে যোগাযোগ করে একটা অদ্ভুত কথা জানিয়েছিল। ওদের দেশের বাড়িটার বয়স প্রায় 400 বছরেরও বেশি। অনেকগুলো ঘর পূর্বপুরুষদের সময় থেকেই বন্ধ থাকতো। পরিষ্কার করবে বলে একটি লোকাল ছেলেকে দিয়ে সব ঘরের তালা খুলে সে খুঁজে খুঁজে দেখছিল। আর সেরকম একটা ঘরের তালা খুলেই দময়ন্তী আবিষ্কার করে বহু বছরের পুরনো একটা ট্রাঙ্ক। আর
সেটার মধ্যেই ছিল এই 3টে অ্যান্টিক মূর্তি। কিসের মূর্তি? পঞ্চচূড় অপ্সরার মূর্তি, সম্ভবত আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বের সময়ের। 3টেই নারী মূর্তি। 3টে মূর্তি 3 রকম ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। দময়ন্তী আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, দাঁড়া দেখাচ্ছি। শাহানা ম্যাডামের মোবাইল স্ক্রিনে চোখ রেখে আমরা 3জন এবার যে মূর্তিগুলো দেখলাম, সেগুলো দেখে আমাদের চোখ প্রায় কপালে উঠে গেল। দেখেই বোঝা যাচ্ছিল সেগুলো বহু পুরনো, সুতরাং এদের ঐতিহাসিক মূল্যও নিশ্চয়ই অনেক হবে। ম্যাডাম মোবাইলটা ফিরিয়ে নিয়ে বললেন, এবার ব্যাপারটা হলো, দময়ন্তীর এক কাজিন ভাই দয়াল শেখর সেই বাড়িরই একটা ঘরে থাকে। তার ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না। উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত সম্পত্তির প্রায় অর্ধেক সে জুয়ার পেছনে উড়িয়ে ফেলেছে। একবার নাকি জেলও খেটেছে। দময়ন্তীর ধারণা ছিল তার ভাই নাকি ইদানিং কোনো এক খারাপ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ও যে ছেলেটাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছিল, সে আবার দয়ালবাবুর সঙ্গে তাস খেলতে আসে। কাজে এটা আন্দাজ করা কঠিন নয় যে সেই ছেলের মুখেই মূর্তি উদ্ধারের ঘটনা শুনে লোভে পড়ে সেগুলো চুরি করেছে দয়াল শেখর। তারপর হয়তো পাচার করে দিয়েছে কোনো অ্যান্টিক ডিলারের কাছে। পুলিশ অনেক খুঁজেও তার টিকিটারও পাত্তা পায়নি। সম্ভবত সে গা ঢাকা দিয়েছে। মূর্তি চুরির সময় তো বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলি এসে লাগে দময়ন্তীর বুকে। সঙ্গে সঙ্গেই ওর মৃত্যু হয়। কিন্তু ম্যাম, আপনার কোথায় খটকা লাগছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, একটা ছড়া। ছড়া? কিসের ছড়া? মূর্তিগুলোর সাথে ট্রাঙ্কটার মধ্যে একটা অদ্ভুত ছড়াও পাওয়া গেছে। দময়ন্তী আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করেছিল। আমি সেটা ডায়েরিতে লিখে রেখেছি, দেখাচ্ছি। আমরা 3জনেই ঝুঁকে পড়লাম ডায়েরির পাতায়। অনুরাধা বিড়বিড় করে পড়তে লাগলো, একের টানে জোয়ার ভাটা, খুঁজতে লাগে বুকের পাটা, সমুদ্র মন্থনে সুদর্শন চক্রে মুণ্ডচ্ছেদ, খুঁজতে গেলে চাই অদম্য জেদ, দিনের শেষে কেল্লাতে 5টি চাবির জেল্লাতে, আধার শেষে সন্ধেতে যোগীন্দ্র মহারাজের রত্নদ্বার। আচ্ছা, ছড়াটার নিচে এগুলো কি? একটা ঘোড়া, একটা লম্বা মতো লোক, আর কয়েকটা গোল গোল কয়েনের মতো কিছু দিয়ে বোঝাই করা একটা বিশাল বাক্সের ছবি। এগুলো কি ম্যাম? কি মানে এই ছড়ার? এখনো বুঝলি না হাদারাম? ম্যাম গুপ্তধনের ছড়ার সন্ধান পেয়েছেন। ওই যে দেখলি না লেখা রয়েছে কি যেন, যোগীন্দ্র মহারাজের রত্নদ্বার, তারপর ওই ঘোড়া ভর্তি মোহরের ছবি। উফ, আমার তো ভেবেই শরীরটা কেমন করছে। আমি ঠিক বললাম তো ম্যাম? অনেকটা তাই মনে হচ্ছে, কিন্তু আমি এখনো শিওর নই। তাছাড়া ওই চুরি যাওয়া মূর্তির সাথে নানা সাহেবের গুপ্তধনের কি সম্পর্ক, সেটাই মাথায় ঢুকছে না। হ্যাঁ, নানা সাহেবের গুপ্তধন, সেটা আবার কোথায় পেলেন? উফ প্রত্যয়, তোদের কতবার বলেছি সায়েন্স নিয়ে পড়ছিস, খুব ভালো কথা, কিন্তু তার সাথে সাথে একটু ইতিহাসের পাতাতেও মাঝে মধ্যে চোখটা রাখ। অন্তত নিজের দেশের হিস্ট্রি জানাটা কিন্তু মাস্ট। নানা সাহেব কে ছিলেন জানিস তো? হ্যাঁ, ওই তো নানা সাহেব সম্ভবত শেষ পেশোয়া ছিলেন, তাই না? 1857-তে যে সিপাহী বিদ্রোহ হলো, তখন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কানপুরের তরফ থেকে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর ব্রিটিশরা কানপুর দখল করার পর নাকি নানা সাহেবকে আর খুঁজে পাওয়া যায়নি। ঠিক, তিনি তাঁতিয়া টোপি আর ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারপর নাকি শোনা যায় তিনি বিপুল ধনসম্পত্তি নিয়ে পালিয়ে যান নেপালে। সেখানের তৎকালীন প্রধানমন্ত্রী জং বাহাদুর রানা তাকে আশ্রয় দিয়েছিলেন। শেষ পাওয়া দুটো চিঠি অবশ্য বলছে তিনি নাকি 1903 সাল পর্যন্ত এই গুজরাটেরই উপকূলবর্তী শিহরের এক আশ্রমে এক সন্ন্যাসীর জীবনযাপন করছিলেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। এই সময় নাকি নানা সাহেব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার ধনসম্পত্তি সব লুকিয়ে রাখতেন আর তৈরি করে যেতেন অদ্ভুত সব ছড়া।
অবশ্য এই ছড়াটা নানা সাহেবের লেখা নয়, অরিজিনাল পেপারটা ক্ষয়ে এসেছিল, কিন্তু তবু শেষ পৃষ্ঠায় একটা নাম লেখা ছিল, খুবই অস্পষ্ট, দেবদর্শন গোবিন্দদেও। তিনি হলেন দময়ন্তীর পূর্বপুরুষ। এটা তাঁরই হাতে লেখা। খুব সম্ভবত তিনি কোনো একটা জায়গায় লুকোনো নানা সাহেবের ধনসম্পদের খোঁজ পেয়েছিলেন, আর সেটাই তিনি ছড়া কেটে লিখে গেছেন। কিন্তু কোথায়? ছড়াটা থেকে আমি মোটামুটি একটা আন্দাজ করেছি। আচ্ছা বলতো, একে কি হয় যার টানে জোয়ার ভাটা হয়? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে... থাক থাক, চন্দ্রতেই হবে। আচ্ছা, এবার তৃতীয় লাইন বলতো, সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে কার মাথা কেটে দিয়েছিলেন? এটা আমি জানি, ঠাকুমার মুখে বিষ্ণু পুরাণের অনেক গল্প আমি শুনেছি। সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কেতু নামের এক রাক্ষসের মাথা কেটে দিয়েছিলেন। ভেরি গুড প্রত্যয়। আর দেখ, তিনের শেষে কেল্লাতে, কেল্লা মানে হলো গড়, অতএব তিনে মিলে দাঁড়ালো চন্দ্রকেতুগড়। কিন্তু এখানে তো যোগীন্দ্র মহারাজের রত্নদ্বারের কথা বলা আছে, ছড়াতে তো কোথাও নানা সাহেবের নাম নেই। উফ, আবার নলেজ গ্যাপ। নানা সাহেব সন্ন্যাসী বেশে জীবনযাপন করার সময় ছদ্মনাম নিয়েছিলেন যোগীন্দ্র দয়ানন্দ মহারাজ। তবে তিনি কোনোদিন চন্দ্রকেতুগড়ে এসেছিলেন কিনা তা আমার জানা নেই। তার মানে যেটা দাঁড়াচ্ছে ম্যাম, এই চন্দ্রকেতুগড়ের কোনো এক কেল্লার গোপন সুড়ঙ্গ পথের শেষেই লুকিয়ে রাখা আছে নানা সাহেবের বিপুল ধনসম্পদ। উফ, কি থ্রিলিং ব্যাপার! খানিকটা তাই তো মনে হচ্ছে রে শ্রমিক। অন্তত দময়ন্তীর খুঁজে পাওয়া দেবদর্শন গোবিন্দদেবের ছড়া তো সে কথাই বলছে। এখন প্রশ্ন হলো, দময়ন্তীর এই পূর্বপুরুষ নানা সাহেবের গুপ্তধনের খোঁজ পেলেন কিভাবে? তাছাড়া আরও একটা জিনিস আমাকে ভাবাচ্ছে। ছবিতে যে লোকটার ছবি আঁকা আছে তাঁকে দেখে মনে হচ্ছে না তিনি সন্ন্যাসী বেশি নানা সাহেব। সম্ভবত ইনি অন্য কেউ। আর ভদ্রলোকের ঘোড়াটা ভালো করে লক্ষ্য কর, অদ্ভুত না? ওটা কি আদৌ ঘোড়া? হ্যাঁ, ঘোড়াই তো মনে হচ্ছে। এটা ঘোড়া না, ঘোড়া এমন অদ্ভুত দেখতে হয় না। এই যে এটার কপালের কাছে উঁচু হয়ে রয়েছে একটা শিঙের মতো কিছু। আমার মনে হচ্ছে এটা ঘোড়া নয়, এটা একটা ইউনিকর্ন। বাহ! ইউনিকর্ন? কিন্তু সে তো মিথ। মিথ নাও হতে পারে রে সৌমিক, কেননা সিন্ধু সভ্যতার ধ্বংসস্তূপ থেকে আবিষ্কার হওয়া শিলমোহরগুলোই কিন্তু ইউনিকর্নের ছবি খোদাই করা ছিল। হরপ্পা মহেঞ্জোদারোর অনেক জায়গা থেকেই কিন্তু এই ইউনিকর্নের অস্তিত্বের একটা আভাস পাওয়া যায়, কিন্তু সিন্ধু সভ্যতার রহস্যময় লিপির আজও পাঠোদ্ধার সম্ভব হয়নি। কি জানে, সেটা সম্ভব হলে হয়তো আমরা এই একশৃঙ্গ জানোয়ারটাকে নিয়ে আরও তথ্য জানতে পারতাম। কিন্তু আপাতত চন্দ্রকেতুগড়ের সঙ্গে এর একটা হালকা কানেকশন খুঁজে পাচ্ছি। খ্রিস্টপূর্ব 3য় শতকে, মানে ভারতে মোঘলদের পদার্পণের অনেক আগেই উত্তর আর দক্ষিণ ভারতের সাথে এই চন্দ্রকেতুগড়ের সম্পর্ক ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও বেশ পোক্ত বাণিজ্যিক সম্পর্ক ছিল এই প্রাচীন নগরীর। এখানকার থেকে পাওয়া অনেক শিলমোহরে ঘোড়ার প্রতিমূর্তি খুঁজে পাওয়া গেছে, তার মধ্যে আবার একশৃঙ্গই বেশি। ঐতিহাসিকদের মতে এই চন্দ্রকেতুগড় থেকেই নাকি ঘোড়া রপ্তানি করা হতো। তখন এই ঘোড়াদের মাঝে কি দু একটা ইউনিকর্নও রপ্তানি হতো না? যদিও তার কোনো স্ট্রং প্রুফ নেই, কিন্তু দেবদর্শন বাবুর এই ছড়ার সঙ্গে ইউনিকর্নের ছবি, ওই লম্বা ব্যক্তির ছবি আর গুপ্তধনের ছবির মধ্যে ঠিক কিসের সম্পর্ক, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর তাছাড়া ছড়াতে 5টি চাবির কথা বলা আছে। এই চাবিগুলি খুঁজে না পেলে নানা সাহেবের রত্নভাণ্ডারের দ্বার খোলা যাবে কিনা সেটাও আমি জানি না। এখন জানার একটাই উপায়, আমাদের চন্দ্রকেতুগড় যেতে হবে। এখন তো ইউনিভার্সিটির ছুটি চলছে, সেমিস্টারেরও প্রায় 8 মাস বাকি, সিলেবাসের তেমন একটা চাপ নেই। এখন তোরা বল, আমার সাথে দিন 3 জন্য চন্দ্রকেতুগড়ে যাবি কিনা নানা সাহেবের গুপ্তধন উদ্ধার করতে? এমন লোভনীয় প্রস্তাবে না বলবে কোন মূর্খ? আমার স্বপ্নীল চোখের সামনে ফুটে উঠল
সময়ের অত্যাচারে কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক প্রাচীন নগরের অপূর্ব টেরাকোটার ভাস্কর্যের ছবি। শনিবার সকাল সকাল আমরা তিনজন সাহানা ম্যাডামের গাড়ি চড়ে বেরিয়ে পড়লাম চন্দ্রকেতুগড়ের উদ্দেশ্যে। সুকন্যার শরীর তখনও বেশ দুর্বল, তাই ইচ্ছে থাকলেও এবারের অ্যাডভেঞ্চারে ও আর যোগ দিতে পারেন। গোটা রাস্তাটাই আমরা তিন বন্ধু গানের লড়াই খেলতে খেলতে যাচ্ছিলাম। শুধু ম্যাডাম কোনো কথাই বলছিলেন না, মুখটা অসম্ভব গম্ভীর, যেন কোনো গভীর ভাবনার মধ্যেই ডুবে রয়েছেন তিনি। আমরা তিনজন বসেছিলাম পিছনের সিটে, ম্যাডাম নিজেই ড্রাইভ করছিলেন। কলকাতা হয়ে যশোর রোড ধরে বারাসাত ঘুরে যখন টাকি রোডে পৌঁছালাম, আশেপাশের ঘন সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা তখন মুগ্ধ হয়ে গান থামিয়ে জানলার বাইরে চেয়ে রইলাম। সাহানা ম্যাডামের গাড়ি দেওগঙ্গার বেড়াচাপা মোড় ঘুরে সোজা এগিয়ে গেল ডান দিকে। রাস্তার মাইল ফলকটা চোখে পড়ল, তাতে লেখা রয়েছে খনা মিহিরের ঢিপি। আমাদের গাড়ি এগিয়ে চলল হারোয়া রোডে। গুগল ম্যাপ দেখে সৌমিক বলল, প্রায় এসেই গেছি, সামনেই চন্দ্রকেতুগড়, আমাদের হোটেলটাও তার কাছাকাছিই হবে। হোটেলে পৌঁছে দেখা গেল সেটা বেশ ছিমছাম ভাবেই সাজানো। চারিপাশে বিস্তীর্ণ সবুজ প্রেক্ষাপটের পেটের মধ্যে এক টুকরো তিনকোনা টিলার উপর আমাদের গঙ্গা রেডি হোটেল। দেখেই মনটা ভালো হয়ে গেল। ঠিক হলো, আমি আর সৌমিক থাকবো একটা রুমে, অন্যটায় থাকবে অনুরাধা আর সাহানা ম্যাডাম। লাগেজ টাগেজ রেখে আমরা তিন বন্ধুই বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখতে। সাহানা ম্যাডাম অবশ্য সাথে আসেননি, তার নাকি কি একটা বিশেষ কাজ আছে। নিজেদের মধ্যেই গল্প করতে করতে আমরা হেঁটে যাচ্ছিলাম টিলাটার পেছনের বিস্তীর্ণ প্রান্তরটার দিকে। বেশ অনেকটা দূরেই চলে এসেছিলাম। হাঁটতে হাঁটতে অনুরাধা বলল, ম্যাম বললেন এখান থেকে নাকি একসময় ঘোড়া টোড়া রপ্তানি হতো, কিন্তু জলপথ তো দেখছি না কোথাও। সত্যিই তাই, সাহানা ম্যাডামের মুখেই শুনেছি গঙ্গার নিচে নাকি একসময় এখানে আদি খাত ছিল। হারিয়ে যাওয়া নদীর জীবন প্রবাহ ধরেই এখানে তিলে তিলে প্রায় 500 বছর ধরে গড়ে উঠেছিল চন্দ্রকেতুগড়ের সমৃদ্ধ নগরী। সমুদ্রের খুব কাছাকাছি নাকি গড়ে উঠেছিল এই প্রাচীন নগরী। মাটির কাঁচা রাস্তা ধরে আমরা যত সবুজ প্রান্তরের দিকে এগোতে লাগলাম, আমাদের চোখে পড়ল গান্ধার শিল্পরীতির সমন্বয়ে গড়ে ওঠা অপূর্ব সব ভাস্কর্যের মন্দির। এত সুন্দর টেরাকোটার কাজ আমরা বিষ্ণুপুর ঘুরতে গিয়েও দেখিনি। দূরে দু একটা কেল্লার ভাঙাচোরা ধ্বংসাবশেষ চোখে পড়ল। সৌমিকের ছবি তোলার বাতিক, সাথে যোগ দিয়েছে অনুরাধাও। বেশ কিছু অ্যাস্থেটিক ছবি তুলবে বলে সৌমিক আমাদের নিয়ে ভাঙাচোরা কেল্লার ধ্বংসস্তূপের মধ্যেই ঢুকে পড়ল। ছবি তোলার ফাঁকে সময়ের হিসাবটা আর ছিল না। আমাদের তিনজনের কেউই খেয়াল করলাম না যে কখন যেন আমাদের অগোচরে আমার পায়ের কাছেই ফনা তুলে দাঁড়িয়েছে একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। হয়তো তার প্রাচীন আস্তানায় এই তিন আধুনিক মানুষের লাফালাফি সাপটার একটুও সহ্য হচ্ছিল না। ব্যাপারটা খেয়াল করে যতক্ষণ সৌমিক আমাকে সাবধান করেছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। সাপটার বিরাট আঁকাবাঁকা শরীর আর চেরা জীবের আস্ফালন দেখে প্রচণ্ড আতঙ্কে আমার তখন দম আটকে আসছে। আমি তখন নড়াচড়া করতেও ভুলে গেছিলাম। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে বিস্ফারিত চোখে দেখলাম সাপটা প্রচণ্ড ক্রুদ্ধস্বরে হিসির শব্দে ফনা তুলে আমাকে ছোবল মারতেই উদ্যত হলো। অনুরাধা মুখে হাত চাপা দিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে উঠতেই আমি ভয়ে তখন চোখ বুজে ফেললাম। আজ মৃত্যু নিশ্চিত। ঠিক এই সময় এমন একটা কাণ্ড ঘটে গেল যার জন্য আমরা তিনজনের কেউই তৈরি ছিলাম না। কেল্লার ভাঙা দেওয়ালের অন্ধকারের ঘুপচি ফুঁড়ে হঠাৎ আমাদের সামনে এসে হাজির হলেন এক অদ্ভুত মানুষ। রিজু গরম একমাথা লম্বা সাদা চুল নেমে এসেছে প্রায় ঘাড় ছাপিয়ে, গোটা মুখ সাদা দাড়ি গোপে ভর্তি। পরনে তার একটা সবুজ ফতুয়া আর ধুতি, চোখ দুটো বেশ উজ্জ্বল।
চট করে দেখলে বয়স আন্দাজ করাটা শক্ত। ভদ্রলোক ভূতের মতো আমার সামনে লাফিয়ে এসে পড়ে চোখেতেই খপ করে ধরে ফেললেন ফনা উঠিয়ে ছোবল মারতে আসা সাপটার মাথা। তারপর সেটাকে অবলীলায় ছুঁড়ে ফেলে দিলেন অনেক দূরে। আমি তখন আতঙ্কে কাটা হয়ে দাঁড়িয়ে রয়েছি, যেন মানতেই পারছি না যে আমি এখনো সশরীরে অক্ষত দেহে দাঁড়িয়ে রয়েছি। ভদ্রলোক আমার কাঁধে হাত রেখে ঘড়ঘড়ে গলায় হেসে বললেন, কি ব্যাপার ছেলে, ঘাবড়ে গেলে নাকি? ভয় নেই, তোমরা আমার সাথে এসো। বর্ষাকালে এইসব পুরো জায়গায় সব খোপের উৎপাত বেড়ে যায়। তা তোমরা কি কলকাতা থেকে আসছো? আমি কেবল মাথা নাড়ালাম, কোনো কথা বললাম না। ভদ্রলোক আবার প্রশ্ন করলেন, তা তোমরা এই ভর দুপুর বেলায় এই বিপজ্জনক জায়গায় কি করছিলে? জানো না এইসব পোড়ো কেল্লা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। প্রায় 250 বছর ধরে তো এগুলোকে দেখছি। কত যুদ্ধ, কত প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা সামলেছে এইসব কেল্লাগুলো। আর কতদিনই বা পারবে বলো? কত বছর ধরে দেখেছেন বললেন? 250? তার বেশি হবে। আপনার বয়স কত? জানি না, 250 পর গোনা ছেড়ে দিয়েছি। কে আপনি? আমি একজন যাযাবর, সন্ন্যাসীও বলতে পারো, আবার বলতে পারো পরিব্রাজক। দেশে দেশে ঘুরে ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়গুলো খুঁজে বেড়াই। সেগুলোর বিবর্তন জমিয়ে রাখি মাথার মধ্যে। ছোট ছোট বাচ্চাদের ইতিহাসের গল্প শোনাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। বহু ঘুরে বেশে ঘুরতে ঘুরতে একবার নীলাচল পাহাড়ে এক সাপুড়ে সন্ন্যাসীর দেখা পেয়েছিলাম। তিনি আমাকে সাপ ধরার কৌশল শিখিয়েছিলেন। আরও অনেক কৌশলও তিনি আমাকে শিখিয়েছিলেন, কিন্তু বয়সের ভারে সেসব ভুলে গেছি। আমার নাম শ্রী বিক্রমশারী বিনায়ক। কিন্তু তোমরা কারা? এখানে কি করতে এসেছিলে? ভদ্রলোকের সাথে হাঁটতে হাঁটতে আমরা কেল্লার বাইরে বেরিয়ে এলাম। তারপর হোটেলে ফেরারই পথ ধরলাম। সৌমিক সংক্ষেপে আমাদের এখানে আসার উদ্দেশ্য বিনায়কবাবুকে বলল। ভদ্রলোক সব শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সত্যি, লোভে পড়ে মানুষ কত নীচ কাজ করতে পারে সেটাই ভাবছি। প্রতিদিন পুরনো সব মন্দির থেকে চুরি হয়ে যাচ্ছে দামি দামি বিগ্রহ, পাথর, গয়না, আরও কত কত শিল্পকর্ম। তারপর সেগুলো পাচার হয়ে যাচ্ছে বাইরে। আমাদের দেশের সংস্কৃতি এইসব মানুষগুলো চড়া দামে বিক্রি করে দিচ্ছে। কবে যে এই নারকীয় খেলা বন্ধ হবে তা আমি জানি না। কিন্তু তোমরা বিজ্ঞানের ছাত্র হয়েও যে ইতিহাস নিয়ে এত চর্চা করো, শুনে ভালো লাগলো। তা তোমরা উঠেছ কোথায়? গঙ্গারিরি হোটেলে। আজকাল আর কতজনই বা গঙ্গারিরির ইতিহাসের খবর রাখে? মৌর্য সাম্রাজ্যের পতনের পর এই এলাকার চারপাশে অনেক ছোট ছোট নগর গড়ে উঠেছিল। তাদের মধ্যে একটি ছিল এই চন্দ্রকেতুগড়। অবশ্য তখন এর নাম চন্দ্রকেতুগড় ছিল না। সেই পদ্মা নদীও এখন হারিয়ে গেছে, তবে বিদ্যাধরী নদীর দেখা এখনো পাবে। মাটির তৈরি দুর্গ প্রাচীরের অভ্যন্তরেই গড়ে উঠেছিল এই প্রাচীন নগরী। শোনা যায় রাজা বিক্রমাদিত্যের খাস সভারত্ন বরাহমিহির ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ। তিনি তার পুত্রবধূ খনাকে নিয়ে নাকি এইখানে এসে বাসা বেঁধেছিলেন।
খনার বচনের কথা তো তোমরা শুনেছ আশা করি। তবে ফাহিয়েন বা হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীতে কোথাও কিন্তু গঙ্গারিডির নামটাও পাবে না। তবে হ্যাঁ, টলেমি অবশ্য এই গঙ্গারিডির নাম তার লেখায় উল্লেখ করেছিলেন, যেটা বর্তমানে চন্দ্রকেতুগড় নামে পরিচিত। আমরা ইটাখোলা গ্রামের ধুলোপথ দিয়ে হাঁটতে হাঁটতে মুগ্ধ হয়ে ভদ্রলোকের পাণ্ডিত্যের আগুনে নিজেদের জেনারেল নলেজটা শেখেই নিচ্ছিলাম। বিনায়কবাবু আমাদের পাশে পাশে হাঁটলেও তার গলা যেন অনেক দূর থেকে ভেসে আসছিল। বিনায়কবাবুর মুখে চন্দ্রকেতুগড়ের ইতিহাস শুনতে শুনতে ভেতরে বেশ রোমাঞ্চ বোধ হচ্ছিল। মনে মনে যেন পৌঁছে গিয়েছিলাম সেই রাজা মহারাজাদের সময়। হঠাৎ সৌমিকের প্রশ্নে সম্বিত ফিরল। আচ্ছা, আপনি তো এখানকার এত ঘটনা জানেন, তার উপর বলছেন আপনার বয়স নাকি 250-র উপর, কিন্তু সাধারণ মানুষ তো এত বছর বেঁচে থাকে না বলেই জানি। তা ঠিকই বলেছ, তবে আমার এই দীর্ঘায়ুর পেছনে অবদান বলতে গেলে নীলাচল পাহাড়ের এক পিশাচ সিদ্ধতান্ত্রিক বৈদ্য বাবার। তিনি আমাকে এমন একটা জড়িবুটির খোঁজ দিয়েছিলেন যেটার পাতা একটা বিশেষ ফর্মুলায় মিশিয়ে ওষুধ তৈরি করে খেলে মানুষ দীর্ঘায়ু হয়। যদিও সেই গাছ এখন আর খুঁজে পাওয়া যায় না। বুঝলাম। আচ্ছা, আপনি তো প্রায় 250 বছরের ইতিহাসের উত্থান পতন চাক্ষুষ করেছেন বলছেন। নানা সাহেবকে কখনো চন্দ্রকেতুগড়ে আসতে দেখেছেন বা সেরকম কিছু কি শুনেছেন? নানা সাহেব ছিলেন মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা গোবিন্দ ধুন্দুপন্ত। হ্যাঁ, আমার মনে আছে, সম্ভবত সেটা 1859 সাল হবে, সেপ্টেম্বর মাস। জঙ্গলের মধ্যে শিকার করতে গিয়ে একটি বাঘের আক্রমণে মারাত্মক জখম হয়েছিলেন তিনি। গুজরাটের শিহর থেকে এক সন্ন্যাসী তখন পথ পরিভ্রমণে বেরিয়েছিলেন। তখন তো এইসব পথ ঘন জঙ্গল আর হিংস্র জীবজন্তুতে ভরে থাকত। সেই সব পথ পেরিয়ে তিনি যখন এই গঙ্গারিডির কাছাকাছি পৌঁছলেন, তখন তিনি শুনতে পান নানা সাহেবের কথা। জঙ্গলে আহত অবস্থায় তাকে উদ্ধার করেছিল এই গঙ্গারিডিরই একদল কাঠুরে। তারাই নানা সাহেবকে নিয়ে এসে এখানে সেবা শুশ্রূষা করেছিল। সেই সন্ন্যাসীর সংস্পর্শে এসে নানার চক্ষু উন্মোচন হয়। তিনি তখন ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে। নানা সাহেব সেই সন্ন্যাসীকে কথা দেন তার যত জমানো ধন সম্পত্তি, যেসব নিয়ে তিনি নেপালে পালিয়ে গিয়েছিলেন, সেই সব তিনি এতদিন যক্ষের মতো আগলে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলেন। এবার তিনি সেই সব এই দেশের মাটিতেই পুঁতে দিয়ে সন্ন্যাসী বাবার সাথে বেরিয়ে পড়বেন শিহরের উদ্দেশ্যে। বাকি জীবনটা তিনি সেখানেই তাঁর আশ্রমে আধ্যাত্মিক সংসর্গে কাটিয়ে দেবেন। সেই সন্ন্যাসীর নির্দেশেই তিনি চন্দ্রকেতুগড়ের অদূরে শানপুকুর গ্রামের এক পরিত্যক্ত কেল্লার এক গোপন সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখেন সেই বিপুল ধন সম্পত্তি। তারপর তিনি নাকি বাকি জীবনটা সেই সন্ন্যাসীর সাথেই ধ্যান আর ঈশ্বরের আরাধনায় কাটিয়েছিলেন। যোগীন্দ্র দয়ানন্দ মহারাজ নাম নিয়েই তিনি শিহরে সন্ন্যাসী বেশে বাকি জীবনটা কাটিয়েছিলেন, তাই তো? এই যুগের ছেলে হয়েও যে তোমরা ইতিহাসের খবর রাখো, একটা মূর্তি পাচার চক্রকে আটকানোর চেষ্টা করছো,
এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমাদের এই উদ্দেশ্য যেন সফল হয়। নানা সাহেবের গুপ্তধনের কথা শুনে আমার মেরুদণ্ড বেয়ে তখন একটা শিরশিরানি ঢেউ যেন নামতে শুরু করেছে। আমরা তিনজনেই চঞ্চল হয়ে উঠলাম। সৌমিক প্রশ্ন করল, আচ্ছা, আপনি জানেন সেই গুপ্তধন কোথায় লুকোনো আছে? তা জানি, কিন্তু তোমরা কথা জানতে চাইছো কেন? তোমরা কি সেই লুকোনো ঐশ্বর্য উদ্ধার করতে এসেছ? তা কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি শানপুকুরের ওই কেল্লাটা চিনি, কিন্তু সেই কেল্লায় পৌঁছানো সহজ নয়। মাটির নিচের এক মন্দিরের গর্ভগৃহের থেকে এক গুপ্ত সুড়ঙ্গ ধরে সেই কেল্লার পেটের ভিতর পৌঁছানো যায়, কিন্তু সেই পথ ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে। আর একটা পথ অবশ্য আছে, কিন্তু সেই পথ বড়ই দুর্গম। গ্রামের পেছনের টিলা টপকে গভীর জঙ্গল ভেদ করে কেল্লা অবধি পৌঁছে গেলেও সেই অনন্ত সুড়ঙ্গ ধরে এগোনো প্রায় একরকম অসম্ভব। কাজেই নানা সাহেবের গুপ্তধন উদ্ধারের চিন্তা ছেড়ে দাও। যে কাজে এসেছ তাতে মন দাও। মূর্তি চোরদের আটকাও। ওই সম্পত্তি প্রকৃতির অধীনে, তোমরা তার হদিশ পাবে না। কেন? কারণ ওই সুড়ঙ্গ দিয়ে নাকি দিল্লি পর্যন্ত চলে যাওয়ার গোপন রাস্তা আছে, কিন্তু সেই সুড়ঙ্গে যে ঢোকে সে আর ফিরে আসে না। কেল্লার মালিকের মেয়ে ওই সুড়ঙ্গে ঢুকেছিল, সে আর ফিরে আসেনি। তারপর থেকেই কেল্লার গায়ে অপয়া তকমা লেগে গেছে। একবার একদল রাশিয়ান গবেষক এখানে এসেছিলেন নানা সাহেবের ওই বিপুল গুপ্তধনের সন্ধানে। তারা সুড়ঙ্গে ঢুকেছিল, কিন্তু কেউ আর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারেনি। এমনকি তাদের উদ্ধার করার জন্য ভারত সরকারের তরফ থেকেও একটা উদ্ধার পার্টি পাঠানো হয়েছিল। তারা 4টে কুকুরকে পাঠিয়েছিল ওই সুড়ঙ্গে হারিয়ে যাওয়া গবেষকদের খোঁজে। কিন্তু আশ্চর্যের বিষয়, কুকুর 4টেও আর সুড়ঙ্গ থেকে ফিরে আসেনি। তাই বলছি, তোমাদের বেশ পছন্দ হয়েছে আমার। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। ওই অলৌকিক সুড়ঙ্গে ঢুকে গুপ্তধন উদ্ধারের চিন্তা ছেড়ে দাও। ওই গুপ্তধন কেউ পাবে না, কেউ না, কেউ না। মাথার উপর দিয়ে শব্দ করে একটা বাজ পাখি উড়ে যাচ্ছিল। এত বড় বাজ পাখি আমরা কোনোদিনও দেখিনি। ভদ্রলোকের দিক থেকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চোখ ফিরিয়েছিলাম ওই পাখিটার দিকে, কিন্তু চোখ নামিয়ে চারিদিক তাকিয়ে আর তাকে কোথাও দেখতে পেলাম না। আশ্চর্য, এই তো কয়েক সেকেন্ড আগেও ভদ্রলোক এখানে দাঁড়িয়েছিলেন। এইটুকু সময়ের মধ্যে তিনি কোথায় গায়েব হয়ে গেলেন? তার বলে যাওয়া শেষ কথাগুলো তখনও যেন আমাদের কানে বাজছে। আমার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। অনুরাধার মুখটাও কেমন ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। শ্রী বিক্রম মুরাশি বিনায়ক যেন আমাদের 3 জোড়া চোখের সামনে মুহূর্তেই ভ্যানিশ হয়ে হাওয়ায় মিশে গেছেন। এই সময় হঠাৎ শোষো তীব্র ঝড়ো বাতাস বইতে শুরু করলো। পথের শেষে একটা ঝাঁকড়া তেঁতুল গাছের ফাঁক দিয়ে চোখে পড়ছে আমাদের গঙ্গারেডি হোটেলের বাইরের গেটের অংশটা। ইরে, বৃষ্টি নামবে নাকি? এই চলে আয় প্রত্যয়, আয় অনু,
এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ম্যাম অনেকক্ষণ হোটেলে একা রয়েছেন, এবার আমাদের ফিরতে হবে, লাঞ্চেরও সময় হলো। সৌমিকের কথা শুনে এই প্রথম যেন আমিও পেটের মধ্যে ছুঁচোদের দৌড়োদৌড়ির বেগটা এবার টের পেলাম। বিনায়ক বাবুর মুখে ইতিহাসের গল্প শুনতে শুনতে খেয়ালই করিনি কখন দুপুর গড়িয়ে বেলা 3টে বাজতে চলেছে। আমরা তিন মূর্তি পা চালিয়ে যখন হোটেলের গেটটা খুলছি, ঠিক তখনই আমার মনে হলো একটা কালো রোগা মতো শরীর যেন সরাত করে গেটের পাশে ঘন ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। কেউ কি তার মানে আমাদের ফলো করছে? আমরা বেরোনোর পর ম্যামও নিশ্চয়ই বেরিয়েছিলেন, সম্ভবত গ্রামের ভেতরের দিকে গিয়েছিলেন। কি করে বুঝলি? ভালো করে দেখ, ম্যামের জুতো ধুলোয় মাখামাখি। হ্যাঁ, সে তো গাড়ি থেকে নেমে হোটেলে আসার সময়ও লাগতে পারে। তোর বোকা, তাহলে কি এতটা ধুলো লেগে থাকতো নাকি? আমরা তো গ্রামের রাস্তা ধরে কতটা ভেতরের দিকে চলে গিয়েছিলাম। নিজেদের জুতোগুলো দেখ, এবার ম্যামের জুতোটা দেখ, মিল পাচ্ছিস? আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। সত্যি চোখ বটে ছেলেটার। হোটেলে ঢুকেই ঘরের পাশ থেকে সোজা চলে এলাম ডাইনিংয়ে। ম্যাডামকে আশেপাশে কোথাওই দেখতে পেলাম না। মনে হয় তিনি আমাদের আগেই লাঞ্চ সেরে ফেলেছেন। বড্ড খিদেও পেয়েছিল। গোগ্রাসে দুপুরের খাবার শেষ করতেই বিকেল হয়ে গেল। ঘরে ফিরে দেখলাম সাহানা ম্যাডাম জানলাটার পাশে একটা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। ভ্রু দুটো তার অসম্ভব কুঁচকে আছে। আমাদের দেখতে পেয়ে তিনি হেসে বসতে বললেন। তারপর অনুরাধার দিকে ঘুরে প্রশ্ন করলেন, তোকে একটা ক্লোরোফর্মের শিশি আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ, কিন্তু ক্লোরোফর্ম কোন কাজে লাগবে? কারণ না থাকলে কি আর এমনি এমনি চাইছি রে? কারণ আছে, পরে বলছি, আগে এই খবরটা দেখ। বলেই সাহানা ম্যাডাম আমাদের নাকের সামনে খবরের কাগজের একটা বিশেষ পাতা বাড়িয়ে ধরলেন। দেখলাম খবরটার কলমের চারিদিকে পেনের কালিতে গোল মার্ক করা আছে। আমরা সবাই ঝুঁকে পড়ে খবরটা পড়তে লাগলাম। বিশেষ সূত্রের খবর, কাল ভোর রাতে একদল দুষ্কৃতী কলকাতার আশুতোষ সংগ্রহশালা আক্রমণ করে লুট করে নিয়ে যায় একটি দামি মূর্তি, যার প্রত্নতাত্ত্বিক মূল্য আর গুরুত্ব টাকার হিসেবে করা কঠিন। সেই মূর্তিটি ছিল চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত প্রাচীন জনবসতির এক আশ্চর্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি পঞ্চচূড় অপ্সরা। লুট ঠেকাতে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন সংগ্রহশালার রক্ষী প্রাণতোষ ধর। সংগ্রহশালার সিসিটিভি সিস্টেম অকেজো থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। অন্যদিকে নিজস্ব সংবাদদাতার খবর, গোলপার্কের কাছে গতকাল রাতে মৃত অবস্থায় পাওয়া যায় শহরের বিখ্যাত আর্ট কালেক্টর সুবীর সরকারকে। ভদ্রলোককে গলা টিপে খুন করা হয়েছে বলেই সন্দেহ কলকাতা পুলিশের। জিজ্ঞাসাবাদের পর জানা গেছে ভদ্রলোকের একটি ব্যক্তিগত সংগ্রহশালা ছিল, সেখানে রাখা ছিল চন্দ্রকেতুগড় থেকে প্রাপ্ত আর একটি পঞ্চচূড় অপ্সরার মূর্তি। সুবীর সরকারের অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণকুণ্ডুর ধারণা, ভদ্রলোককে খুন করে কেউ তার সংগ্রহ করা সেই অ্যান্টিক মূর্তি চুরি করে নিয়ে পালিয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগ সাজস আছে কিনা তা খুঁটিয়ে দেখছে পুলিশ। চোর এখনো ধরা পড়েনি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই মূর্তি চোরকে ধরা যাবে বলেই ধারণা কলকাতা পুলিশের। আরে দেখ, নিচে পঞ্চচূড় অপ্সরার মূর্তি দুটোর ছবিও ছেপেছে। দেখতে একই রকম হলেও হাতের মুদ্রাগুলো আলাদা না? ভেরি গুড সৌমিক। এবার এই ছবিটার সাথে ওই মূর্তি দুটো মিলিয়ে দেখ তো, কিছু বুঝতে পারছিস কিনা? সাহানা ম্যাডাম আমাদের দিকে হোয়াটসঅ্যাপ খুলে একটা ছবি জুম করে দেখালেন। সেই ম্যামের বান্ধবী দময়ন্তীর বাড়িতে লুকোনো ট্রাঙ্কের থেকে আবিষ্কার হওয়া 3টি মূর্তির ছবি। এক ঝলক দেখেই বুঝলাম খবরের কাগজে ছাপা পঞ্চচূড় অপ্সরার ছবিগুলোর যেন রেপ্লিকা এই 3টে মূর্তি। এগুলো তাহলে পঞ্চচূড় অপ্সরা মূর্তি। টোটাল 5টা মূর্তি। ছবি মিলিয়ে দেখতে দেখতে অনুরাধা বিড়বিড় করে বলল, আশ্চর্য, কি অপূর্ব শিল্পকৃতি নিদর্শন এই মূর্তিগুলো। দেখতে একদম একই রকম, যেন 5টা মূর্তির একটা সেট। কিন্তু তবু 5টা মূর্তির মধ্যে একটাই অমিল আছে, সেটা হলো হাতের মুদ্রা। প্রতিটা মূর্তির হাতের মুদ্রা যেন এক একটা সংখ্যা নির্দেশ করছে। 1, 3, 6, 9, 12। এর মানে কি ম্যাম?
মানেটা তো আমিও খুঁজছি রে অনু, কিন্তু একই সময়ে সবকটা মূর্তির বিভিন্ন জায়গা থেকে গায়েব হয়ে যাওয়াটা কি অস্বাভাবিক নয়? আমার কিছুক্ষণ ধরেই একটা কথা মাথায় ঘুরছিল। আমি ফস করে বলে বসলাম, আচ্ছা, দেবদর্শন গোবিন্দদেবের ছড়াটায় 5টা চাবির কথা বলা হয়েছিল না? এই মূর্তিগুলোই সেই চাবি নয় তো? হতেই তো পারে সেই দয়াল শেখরই হয়তো লোক লাগিয়ে মূর্তিগুলো হাতিয়ে তারপর নানা সাহেবের গুপ্তধন খোঁজার চেষ্টা করছে। সাবাস প্রত্যয়, হ্যাঁ, এই সম্ভাবনার কথাটা আমার মাথাতেও খটকাচ্ছে। কিন্তু হাতের মুদ্রাগুলো আলাদা কেন? নাম্বারগুলো কি কোনো বিশেষ কিছু ইঙ্গিত করছে? ইউনিকর্নের ছবি কেন? ঝিকড়ার টিলার নিচে ওই তাঁবুতে কি আছে? কিসের ডেলিভারির কথা বলছিল লোকটা? সেটা কি এই বাকি দুটো মূর্তি? না, অনেক প্রশ্ন, মাথাটা একদম ঘেটে যাচ্ছে রে। ম্যাডামের শেষের কথাগুলো আমার ঠিক বোধগম্য না হলেও সৌমিক কিছুটা ধরতে পারল। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কি আমরা বেরিয়ে যাওয়ার পর গ্রামের ভেতর দিকে কোথাও ঘুরতে গেছিলেন? হ্যাঁ, কিন্তু বুঝলি কি করে? আপনার জুতোতে ধুলো দেখে। গ্রামের ভেতরের দিকে রাস্তার ধুলো লালচে, আমাদের জুতোতেও লেগেছে। ব্রিলিয়েন্ট অবজারভেশন। হ্যাঁ, তোরা বেরিয়ে যাওয়ার পর আমি গিয়েছিলাম আশেপাশের গ্রামগুলো একটু ঘুরে দেখতে। হাঁটতে হাঁটতে ছিকড়া গ্রামের রাস্তায় অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম। সেখানেই দেখলাম টিলার নিচে ওই তাঁবুটা সদ্যই পাতা হয়েছে। লোকজনের শব্দ পেয়ে আমি কাছেই একটা কেল্লার ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে পড়েছিলাম। সেখান থেকেই শুনলাম দুজন লোক কিছু একটা ডেলিভারি নিয়ে আলোচনা করছে। আমি কিছুক্ষণ ওখানে লুকিয়ে ওদের সব কথা শুনে বুঝলাম আমরা যাদের খুঁজছি তারাই হয়তো এখানে লুকিয়ে রয়েছে। তারপর আমি ফিরে এলাম আবার হোটেলে। আপনার কি মনে হয় ওই তাঁবুতেই দময়ন্তী ম্যাডামের সেই কাজিন ভাই দয়াল শেখর গা ঢাকা দিয়েছে? তাহলে মূর্তিগুলোও তো ওখানেই, পুলিশ তো খুঁজছে ওকে। মূর্তিগুলো কি আর আছে ওর কাছে? এতক্ষণে হয়তো চড়া দামে পাচার করে দিয়েছে। আমার তা মনে হয় না। যেমনটা প্রত্যয় বলছিল, মূর্তিগুলো বিক্রি করতে হলে একটা সেটেই বেচতে হবে, নইলে এর কোনো ভ্যালু নেই। আর তাছাড়া যদি দয়াল শেখর কোনোভাবে সন্দেহ করে থাকে যে ওই মূর্তিগুলোই তার পূর্বপুরুষের গোপন ছড়াতে উল্লেখ করা সেই 5টি চাবি, তাহলে মনে হয় না নানা সাহেবের গুপ্তধন উদ্ধার না করে সে সেগুলো হাতছাড়া করবে। তাছাড়া ওই লোকটা তার সঙ্গীকে বলছিল কি যেন একটা ডেলিভারি হবে আজ সন্ধেতে। আশুতোষ সংগ্রহশালা আর সুবীর সরকারের ব্যক্তিগত প্রত্নতাত্ত্বিক জাদুঘর থেকে মূর্তিগুলো চুরি হয়েছে আজ ভোরে। পুলিশ এখন চারিদিকে কড়া পাহারা বাড়িয়ে দিয়েছে। কাজেই কলকাতা থেকে চন্দ্রকেতুগড়ে মূর্তি পাচার করে আনার কাজটা দিনের আলোয় করা খুব একটা সহজ হবে না। তার জন্য অপেক্ষা করতে হবে আঁধার নামার। রাতের আগে ওরা অপারেশন শুরু করবে বলে তো মনে হয় না। হাতে এখনও বেশ কিছু ঘন্টা সময় আছে। আচ্ছা অনু, রিসেপশনে একবার ফোন করে বল গরম গরম চিকেন ফ্রাই পাঠিয়ে দিতে, চটপট। কিন্তু ম্যাম, আমরা তো সবে লাঞ্চ করলাম, এখন আর খিদে পাচ্ছে না। কে বললো এগুলো তোদের জন্য অর্ডার করছি? তাহলে কি আপনার জন্য? আমি কি রাক্ষস নাকি যে ভরপেট লাঞ্চের পর আবার চিকেন ফ্রাই খেতে যাব? তাহলে পরে সব বলবো, আগে আমি নিজে তো শিওর হই। আচ্ছা, তাহলে তোরা এখন একটু গড়িয়ে নে, আমার একটু কাজ আছে, আমি বেরোবো। কোথায় যাবেন? ঝিকরার সেই টিলার নিচে তাঁবুর উপর নজর রাখতে? যেতেও পারি, আবার নাও যেতে পারি, সেটা ডিপেন্ড করছে মুডের ওপর। শানপুকুরের দিকেও একবার যেতে পারি, সন্ধেটা নামলেই বেরোবো। তাহলে আমরাও যাব আপনার সাথে। কিরে প্রত্যয়, অনু, তোরা কি বলিস? আমরা সমস্বরে চেঁচিয়ে উঠে আমাদের আপত্তি নেই গোছের কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু সাহানা ম্যাডাম হাত দেখিয়ে আমাদের উৎসাহে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়ে বললেন, না, আমি একাই যাব। তোরা টায়ার্ড আছিস, রেস্ট কর চুপচাপ। কিন্তু আপনি একা একা? কোনো কিন্তু নয়, আমি যে কাজে যাচ্ছি তাতে বিপদের আশঙ্কা আছে। আমি যেচে তোদের সঙ্গে নিয়ে গিয়ে বিপদে ফেলতে পারবো না, আমি একাই যাব। কই রে অনু, ফোনটা কর, আর ব্যাগ থেকে ক্লোরোফর্মের শিশিটা বের করে নিয়ে আয় তো। গলার স্বরের দৃঢ়তা শুনে বেশ স্পষ্টই বুঝতে পারলাম আজ সান্ধ্য সফরে সাহানা ম্যাডাম আমাদের সঙ্গে নিতে রাজি হচ্ছেন না। আমরা আবার কথা বাড়ালাম না। ল্যান্ডলাইনটা রাখা ছিল জানলার ঠিক ডান পাশে। অনুরাধা জানলার দিকে এগিয়ে এসে ফোনটা তুলতে গিয়েই
হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে শব্দ করে আটকে উঠল। সেই শব্দ শুনে আমরা সবাই ছুটতে গেলাম ওর দিকে। অনুরাধার মুখ ভয়ে কাগজের মতো সাদা হয়ে গেছে। সে শুধু বলতে পারল, ওদিকে ওদিকে জানলায় কে একটা দাঁড়িয়ে উঁকি মারছিল। কি কি বিভৎস মুখ, বাপরে! জানলার ধারে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। আমি আমি স্পষ্ট দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই এদিকে আয়, বস এখানে, বস, শান্ত হ। সৌমিক তখন অনুরাধাকে শান্ত করতেই ব্যস্ত হয়ে পড়েছে। সাহানা ম্যাডাম টেবিল থেকে বাইনোকুলারটা তুলে নিয়ে জানলার বাইরে চোখ রাখলেন। আমিও উকি দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম। চারিদিকে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। সমস্ত আকাশ যেন ছেয়ে গেছে কালো মেঘে। চারিপাশের আলো কমে আসছে বলে আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তবু কেমন যেন মনে হলো একটা লম্বা রোগা মতো শরীর চাদর মুড়ি দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে হোটেলের বাইরে খোয়া বাঁধানো সেই রাস্তাটা দিয়ে। পাঁচিলের ওপাশে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা তেঁতুল গাছটার জন্য জায়গাটা অন্ধকার হয়ে আছে। শরীরটা এবার যেন বিদ্যুৎ গতিতে পাঁচিল টপকে লাফ দিয়ে পড়ল ওপাশে, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। আমার শরীরটাও কেমন যেন শিরশির করছিল। সাহানা ম্যাডামের মুখেও যেন বাইরের আকাশের মতোই কালো মেঘের ছায়া ঘনিয়ে এসেছে তখন। কপালে গভীর দুশ্চিন্তার ভাব। অনুরাধার দিকে ঘুরে প্রশ্ন করলেন, কি রে অনু, ঠিক আছিস? ভয় কি? আমরা সবাই আছি তো, বি স্টেডি। ম্যাডামের কথা শুনে অনুরাধা হয়তো একটু সাহস পেয়ে মাথা নাড়ল। আমি শুধলাম, কিছু বুঝতে পারলেন ম্যাম? কে লোকটা? ত্রিশূল। এই ট্যাটুটা আমি কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি কোথায় দেখেছি মনে পড়ছে না। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আজ আমরা যখন দুপুরবেলা ফিরে আসছিলাম হোটেলের ওই সদর গেটটা, ওটা খোলার সময় আমার কেমন যেন মনে হলো কেউ একটা হুট করে যেন গেটের পাশ থেকে সরে ওই পাশের ঝাঁকড়া তেঁতুল ঝোপের মধ্যে মিলিয়ে গেল। কেউ বা কারা কি আমাদের উপর নজর রাখছে? কিন্তু কেন? আচ্ছা, ওই দয়াল শেখরই আমাদের পেছনে চড় লাগায়নি তো? দুটো খুন করেছে ওরা। সাংঘাতিক লোক। রাইট, ঠিক বলেছিস। থ্যাংক ইউ প্রত্যয়। আমার মনে পড়েছে এই ট্যাটু আমি কোথায় দেখেছি। তোরাও দেখেছিস, কিন্তু মিস করে গেছিস। দাঁড়া, আবার দেখাচ্ছি। এবার ম্যাডাম মোবাইল ফোনের গ্যালারিটা খুলে যে ছবিটা আমাদের চোখের সামনে মেলে ধরলেন, সেই ছবিটা আমরা একটু আগেই দেখেছি। দময়ন্তী ম্যাডামের বাড়িতে উদ্ধার হওয়া ট্রাঙ্কের বাইরে বার করে পরপর সাজানো রয়েছে 3টি পঞ্চচূড় অপ্সরার মূর্তি। আমি কিছু বুঝতে না পেরে ম্যাডামের দিকে তাকাতেই ম্যাডাম বললেন, এবার ছবিটা জুম করে বাঁ পাশে স্ক্রল করে দেখতো, কাউকে দেখা যাচ্ছে কিনা। আমি ছবিটা জুম করে ম্যাডামের দেখানো জায়গাটা ভালো করে দেখতে গিয়েই চমকে উঠলাম। আশ্চর্য, আমরা তিনজনেই ছবিটা এর আগে এতক্ষণ ধরে এতবার দেখলাম, অথচ এই জিনিসটা আমাদের তিনজনের কারোরই চোখে পড়ল না। একটা পুরুষ দেহের কিছুটা অংশ দেখা যাচ্ছে, লম্বা রোগা চেহারা, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি আর পরনে হাফ প্যান্ট। দেখেই বোঝা যাচ্ছে দময়ন্তী ম্যাডামের নির্দেশে এই ছেলেটাই ট্রাঙ্ক থেকে অপ্সরার মূর্তিগুলো বার করে সাজিয়ে রাখছে। ক্যামেরার দিকে পেছন করে আছে বলে শুধু তার ডান হাতের একটুখানি অংশ দেখা যাচ্ছে। সেই হাতের কনুইয়ের নিচ থেকে একটা লম্বা কালো ত্রিশূলের উল্কি রোদের তাপে চকচক করছে। আমি ছবি থেকে মুখ তুলে বললাম, এই ছেলেটি সম্ভবত এই 2 নম্বরের বিজনেসে দয়াল শেখরের ডান হাত। কিন্তু এই লোকটা আমাদের পিছু নিয়েছেন কেন? ঠিক বলেছিস প্রত্যয়। ব্যাপারটা এবার সত্যিই যেন ভাবাচ্ছে। পেছনে ফেয়েও লেগেছে মানে আমরা ঠিক পথেই এগোচ্ছি। আমার মন বলছে দয়াল শেখরের সাথে এবার আমাদের খুব শিগগিরই মোলাকাত হবে। আমার সমস্ত শরীর যেন কাটা দিয়ে উঠল। পুরো ব্যাপারটা আমার কাছেও কেমন যেন সুবিধে ঠেকছে না। দয়াল শেখর কি তবে জানতে পেরে গেল
যে ডক্টর সাহানা আইচ মূর্তিগুলো বেহাত হয়ে যাওয়া আটকাতে আমাদের 3 মূর্তিকে নিয়ে কলকাতা থেকে সদূরে এই চন্দ্রকেতুগড়ের গঙ্গারেডি হোটেলে এসে উঠেছেন। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। হঠাৎ প্রচণ্ড শব্দে চারিদিকে আলো ছড়িয়ে আকাশের বুক চিরে একটা বিদ্যুতের রেখা ঝলসে উঠতেই অনুরাধা ভয়ে সৌমিকের বুকেই মাথা গুঁজল। ম্যাডাম তখন নিজের ল্যান্ডলাইন থেকে রিসেপশনে ফোন করে চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিলেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। তবে কি আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে আসন্ন বিপদের কোনো সংকেত দিচ্ছে? কাল সন্ধ্যেতে ম্যাডাম বেরিয়ে যাওয়ার পর সারাদিন ক্লান্তিতে আমরা মরার মতোই ঘুমোচ্ছিলাম। রাতে উঠে ঘুমের ঘোরে যখন হোটেলের খাটে বসে ডিনার করছি, তখন ঘড়িতে দেখলাম রাত 8:45। সাহানা ম্যাডাম তখনও ফেরেননি। বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে তখন। ম্যাডাম কোথায় আছেন, কি অবস্থায় আছেন কে জানে। খেয়ে দিয়ে আমরা জানলাগুলো ভালোভাবে আটকে শুয়ে পড়েছিলাম। কত রাতে যে ম্যাডাম ফিরেছেন তাও জানি না। ঘুমের মধ্যে কেবল একবার টের পেলাম অনুরাধা উঠে দরজা খুলে দিতেই ভিজে বর্ষাতে মোড়া সাহানা ম্যাডাম তাড়াতাড়ি করে চামড়ার ব্যাগ নিয়ে ঘরে ঢুকে এলেন। ব্যাগে করে কি এনেছেন রাতে তা জানতে পারিনি। ম্যাডাম যে কাল রাতে কি ভয়ানক এক কীর্তি করে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে হোটেলে পালিয়ে এসেছেন, সেই ঘটনা আমরা 3 মূর্তি হোটেলের ব্যালকনির চেয়ারে বসে ম্যাডামের মুখ থেকে গোগ্রাসে গেলছিলাম। আজও সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে, কাজেই বেরোনোর প্রশ্নই নেই। ব্যালকনিতে বসেই আমরা ব্রেকফাস্ট করলাম। তারপর সাহানা ম্যাডাম আমাদের অবাক করে দিয়ে চামড়ার ঝুলি খুলে বার করে আনলেন 3টি বেড়াল, মানে দময়ন্তীর বাড়ি থেকে চুরি যাওয়া 3টে পঞ্চচূড় অপ্সরার মূর্তি। আমাদের তো সেই দেখেই চোখ কপালে উঠে গেল প্রায়। কি অদ্ভুত সুন্দর দেখতে সেই প্রাচীন মূর্তিগুলো, 1 বিঘত মতো লম্বা হবে। দিনের আলোয় চোখের সামনে দেখলে গান্ধার শিল্পরীতির সূক্ষ্ম কাজগুলো সহজে চোখে পড়ে যায়। আমরা 3 মূর্তি মুগ্ধ হয়ে মূর্তিগুলোর দিকেই তাকিয়েছিলাম। ছবিতে ভালো করে বোঝা না গেলেও সামনাসামনি দেখে অপ্সরার হাতের মুদ্রাগুলো ভালো করে বুঝতে পারলাম। 3, 9 আর 12। তাহলে 1 আর 6 নম্বর মূর্তি দুটো কি ম্যাডাম উদ্ধার করতে পারেননি? গতকাল রাতে নৈশ অভিযানের বর্ণনা দিতে দিতে সাহানা ম্যাডাম যেন আমার মনের ভাবটাই বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর 2টো মূর্তি উদ্ধার করতে পারলাম না জানিস। ভাগ্যিস সকালে কি জায়গাটা রেকি করে এসেছিলাম। তাঁবুতে বেশি লোক ছিল না, শুধু 2টো হিংস্র অ্যালসেশিয়ান তাঁবুটা পাহারা দিচ্ছিল। আমি সকালেই ওদের আলোচনা শুনে বুঝতে পেরেছিলাম যে ঠিক কোন সময়ে তাঁবু ফাঁকা থাকবে। সেই মতো প্ল্যান সাজালাম। অনুর ক্লোরোফর্মের শিশিটা কাজে লেগে গেল। কুকুরগুলোর জন্য চিকেন ফ্রাই নিয়েই গিয়েছিলাম, কাজেই ওদের বশ করে রুমালে ক্লোরোফর্ম শুকিয়ে ঘুম পাড়িয়ে দিতে আমার খুব একটা বেগ পেতে হয়নি। তারপর আমি ঢুকে গেলাম ফাঁকা তাঁবুতে। ছোট তাঁবু, মূর্তিগুলো সহজেই খুঁজে পেয়ে গেলাম। তারপর চোরের ওপর একটু বাটপাড়ি করে ফেললাম। দময়ন্তীর পাঠানো ছবিগুলো দেখিয়ে আমি এখানে আসার আগে কুমোরটুলিতে অর্ডার দিয়ে 3টে নকল মূর্তি বানিয়ে এনেছিলাম। সেগুলো অপ্সরা মূর্তিগুলোর জেরক্স কপি হলেও সময়ের অভাবে হাতের মাইনিউট ডিটেলিংগুলো শেষ করতে পারেনি সুখেন্দা। যাই হোক, নকল মূর্তিগুলো ঠিক ওভাবেই ওখানে বসিয়ে রেখে আসলগুলো ব্যাগে ভরে চটপট করে বেরোতে যাব, দেখলাম মাথায় ছাতা নিয়ে টর্চ চালিয়ে সরু মেঠো রাস্তা ধরে তাঁবুর দিকে ফিরে আসছে দয়াল শেখরের দলবল। তাঁবুর কাছাকাছি এসেই ওই হাতে ত্রিশূল আঁকা ছেলেটাই প্রথম খেয়াল করলো ঘুমন্ত কুকুর দুটোকে। তারপর দলবল নিয়ে তাঁবুর দিকে ছুটে আসতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ব্যাগ ভর্তি মূর্তিগুলো নিয়েই বৃষ্টির মধ্যে তাঁবুর পেছনের দরজাটা দিয়ে অন্ধকারে বেরিয়ে পড়লাম। তারপর টিলাটা পেরিয়ে নামার সময় পায়ে মোচড় খেয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেলাম। ধুলো কাদায় মাখামাখি হয়ে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে পথ চিনে চিনে ফিরে এলাম হোটেলে। একটাই আফসোস রয়ে গেল,
বাকি দুটো মূর্তি মনে হয় হাতছাড়া হয়ে যাবে রে। আমি দেখলাম ম্যাডামের ডান পায়ের গোড়ালিতে একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধা। বললাম, তবে বেহাত হওয়ার চান্সটা কম। আমার মনে হয় না 5টা মূর্তি একসাথে জড়ো করা পর্যন্ত দয়াল শেখর আর কোনো অ্যাকশন নেবে বলে। ঠিক বলেছিস, তবে মূর্তি 3টে যে নকল সেটা বুঝতে দয়াল শেখরের খুব বেশি সময় লাগবে না। বিশেষত অপ্সরাদের হাতের সূক্ষ্ম ডিজাইনগুলো যদি ভালো করে দেখে তাহলেই বুঝে যাবে যে মূর্তি 3টে নকল। আর তখন সে 2-2 4 করে আমাদের উপর হামলা করতে পারে। কাজেই আমাদের খুব সাবধানে থাকতে হবে, হাতে একদমই সময় নেই। শোন, তোরা কেউ আজ আর বাইরে বেরোস না। আচ্ছা, আজ রাতে যদি আবার একবার হানা দেওয়া যায় তাঁবুতে, আমরা সবাই না হয় যাব। একবার যদি বাকি দুটো মূর্তিও উদ্ধার করে আনতে পারি তাহলে। না, সেটা বড্ড রিস্কি হয়ে যাবে রে সৌমিক। কাল ওই মূর্তি দুটো ডেলিভারি ছিল বলে ওরা কুকুর দুটোকে তাঁবুর পাহারায় রেখে বেরিয়েছিল, কিন্তু আজ রাতে ওরা আর বেরোবে না। আর তাছাড়াও কাল কুকুর দুটোকে ওভাবে অঘরে ঘুমোতে দেখে ওরা নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে। আর দয়াল শেখর যদি এতক্ষণে জেনে গিয়ে থাকে যে মূর্তিগুলো নকল, তাহলে ওরা আর কোনো মতেই আজ তাঁবু ছেড়ে বেরোবে না, উল্টো আমাদের জন্য ফাঁদ পেতে অপেক্ষা করবে। কারণ ওরাও তোরই মতো ভাববে যে বাকি দুটো মূর্তি উদ্ধার করতে আমরা আবার ওদের তাঁবুতে হানা দেব। তোদের আমি কিছুতেই বিপদের মধ্যে নিয়ে যেতে পারবো না। আর কাল পা মুচকে পড়ে আমিও মনে হচ্ছে না খুব বেশি দৌড়াদৌড়ি করতে পারবো। তাহলে উপায়? উপায় আর কিছু নেই, আমাদের সাবধানে থাকতে হবে। বাকি আর কিছু এখন মাথায় আসছে না। আচ্ছা, পুলিশকে একবার জানালে হয় না? প্রশ্নই নেই, পাখি আবার উড়ে যেতে পারে। আর তাছাড়া এসব অর্গানাইজড ক্রাইম কি আর পুলিশের সাপোর্ট ছাড়া এরকম খোলাখুলিভাবে এক্সিকিউট করা সম্ভব নাকি? তোদের কি মনে হয় ঝিকরার ওই তাঁবুর কথা পুলিশের কানে পৌঁছয়নি? তাও তো ওরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দয়াল শেখর যে পুলিশের ভেতরে কাউকে ঘুষ খাইয়ে হাতে করে রাখেনি তারই বা প্রমাণ কি? পুলিশের কাছে গেলেও আমরা বিপদে পড়তে পারি। মরিয়া দয়াল শেখর তখন বিষাক্ত সাপের মতো ছোবল মারতে পারে। আপাতত এই হোটেল ছাড়া বাইরে কোথাও পা দেওয়া সেফ মনে হচ্ছে না আমার। তোরাও বেরোস না। শাহানা ম্যাডামের কথা শুনে এই প্রথমবার আমার মনে হলো ম্যাডাম মনে হয় কোনো কারণে খুব ভয় পেয়েছেন। কিসের আশঙ্কা করছেন উনি? ম্যাডাম এবার চামড়ার ব্যাগের সাইড পকেট থেকে বার করে আনলেন একটা পুরনো হলদে মতো ছোট্ট ডায়েরি। পাতা খড়খড়ে, পোকায় কেটে দিয়েছে বেশ কিছু অংশ। অনুরাধা সেটা দেখে বিস্ময়ে বলল, এটা আবার কি? এটা বলতে পারি সেটা মূর্তিগুলোর সঙ্গে বোনাস হিসেবে নিয়ে এসেছি। ডায়েরিটা লুকোনো ছিল তাঁবুর একপাশে একটা জামা কাপড়ের স্তূপের মধ্যে। দেখেই বুঝতে পারছিস অনেক পুরনো এটা, কাজেই লোভ সামলাতে না পেরে এটাও উঠিয়ে নিয়ে এলাম। কিন্তু এটা কার ডায়েরি? যিনি গুপ্তধনের ছড়াটা লিখেছেন এটা তাঁরই হাতে লেখা। দময়ন্তীর সেই পূর্বপুরুষ দেবদর্শন গোবিন্দদেবের ডায়েরি এটা। এখন তোরা একটু ঘরে গিয়ে গল্প কর, আমি একটু একা নিরিবিলিতে পড়বো এটা। এই ঘোরতর বৃষ্টিতে যখন আজ বেরোনোর কোনোই উপায় নেই, তখন ডায়েরিটাই শেষ করি আর একটু ভাবি, দেখি বাকি দুটো মূর্তি উদ্ধারের কোনো উপায় মাথায় আসে কিনা। এরপর আমরা ঘরে ফিরে এলাম। 3 বন্ধুতে হাবিজাবি অনেক কিছুই ভাবলাম, কিন্তু কেউই কোনো পোক্ত সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। মাঝে একবার সুকন্যার সাথে ভিডিও কলে কথাও হলো। ওকে আমাদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যাপারে ব্রিফ দিচ্ছিলাম। সুকন্যা খুব ঘ্যান ঘ্যান করছিল, কেন ওকে ছাড়াই আমরা এরকম অদ্ভুতের রহস্যে জড়িয়ে পড়লাম ইত্যাদি ইত্যাদি। অনুরাধা ওকে সান্ত্বনা দিচ্ছিল আর সৌমিক মুখ টিপে হাসছিল। আর তখনই আমার মনে পড়ল সেই ঋজুদেহী বলিষ্ঠ গড়ন বৃদ্ধ ভদ্রলোকটির কথা। কি যেন নাম বলেছিল, কি যেন, হ্যাঁ, শ্রী বিক্রম মুরাশি বিনায়ক। কি খটোমটো একটা নাম রে বাবা। লোকটাও কেমন যেন একটু অদ্ভুত। বলে নাকি 250 পর বছরের হিসাব রাখাই ছেড়ে দিয়েছে। এইরকম অদ্ভুত কথা কেউ কোনোদিন শুনেছে? আমরা বিজ্ঞানের ছাত্র, সেখানে কোন নীলাচল পাহাড়ে কোন সাধুর দেওয়া কি এক জড়িবুটি খেয়ে ভদ্রলোক অমন দুম করে অমর হয়ে গেলেন? হ্যাঁ, এই কথা 21 শতাব্দীর কেউ বিশ্বাস করবে? নতুন মানুষ পেয়ে ভদ্রলোক বেশ ভালোই বোকা বানিয়েছে আমাদের। তবে ওর জ্ঞান ভাণ্ডারের তারিফ কিন্তু করতে হয়। আমি সৌমিককে বললাম, আচ্ছা ভেবে দেখ,
ওই বিনায়কবাবুকে আমরা প্রথম এখানে আসার আসল উদ্দেশ্যটা জানিয়েছিলাম। আমরা যে নানা সাহেবের গুপ্তধন খোঁজার চেষ্টা করছি এটা কিন্তু ভদ্রলোক আন্দাজ করতে পেরেছিলেন। কথাবার্তা শুনেতে খুব শার্প বলেই মনে হয়। লোকটা কেমন আমাদের সকলের চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল বল, ম্যাজিক জানে নাকি? তাছাড়া তারপরেই তো আমরা যখন গেট খুলে হোটেলের ভেতরে ঢুকছি তখনই আমাদের উপর কেউ নজর রাখছিল। তারপরে ওই জানলায় মুখ। আমার তো মনে হয় ভদ্রলোককে বিশ্বাস করে সব কথা জানিয়ে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। টেকনিক্যালি ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর থেকেই কিন্তু আমাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। কি প্রমাণ আছে যে ওই বিনায়ক বুড়োই দয়াল শেখরের পাঠানো চর নয়? আমরা গোটা দিন এসব অনেক জল্পনা কল্পনা করেই কাটালাম। তারপর দুপুরে হোটেলের ডাইনিংয়ে খেতে গিয়ে সাহানা ম্যাডামের মুখে একটা অদ্ভুত ঘটনা শুনলাম। তোরা ভাবতেও পারবি না আমি কি ট্রেজার হাতে পেয়েছি। ভাগ্যিস ডায়েরিটা সঙ্গে করে এনেছিলাম। নানা সাহেব শিহরে যে আশ্রমে সাধু সঙ্গে জীবন কাটিয়েছিলেন সেখানেই আরও দুজন গুরুদেবের শিষ্য ছিল। তাদের মধ্যে একজন ছিলেন দময়ন্তীর সেই পূর্বপুরুষ, মানে দেবদর্শন গোবিন্দদেব। তিনি জীবনের প্রথম দিকে গুজরাটের শিহরের এই আশ্রমেই কাটিয়েছিলেন। সেখানেই নানা সাহেবের সঙ্গে আলাপ। যাই হোক, চন্দ্রকেতুগড় ছাড়ার আগে সেই সন্ন্যাসী ঠাকুরের নির্দেশে নানা সাহেব কোনো এক কেল্লার কোনো এক গোপন সুড়ঙ্গের মধ্যে তাঁর বিপুল ধনসম্পদ লুকিয়ে রেখেছেন। সে খবর তাঁরা দুজন ছাড়া জানতেন কেবল দেবদর্শন বাবু আর তাঁর আরেক সঙ্গী সেই শিষ্য। নানা সাহেব আর সেই সন্ন্যাসী ঠাকুরের মৃত্যুর অনেক পরে দেবদর্শন বাবু সাধনার পথ ছেড়ে আবার সংসারের পথে ফিরে এলেন। বিয়ে করে ছেলেপুলেও হলো। কিন্তু ভদ্রলোক সেই গুপ্তধনের ঠিকানার বোঝা সারা জীবন বুকে বয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি ঠিক করলেন যেভাবেই হোক তাঁর সেই আরেক সঙ্গী ভদ্রলোককে খুঁজে বের করবেন। এরপরের ঘটনা আরও রোমাঞ্চকর। সেই চতুর্থ ব্যক্তির খোঁজ করতে গিয়েই দেবদর্শনবাবু তার বাড়ি থেকে খুঁজে পেলেন 5টা পঞ্চচূড় অপ্সরার মূর্তি। এই মূর্তিগুলো চন্দ্রকেতু গড়েরই কারিগরের তৈরি, তাই টেরাকোটার সঙ্গে গান্ধার শিল্পরীতির অমন সুন্দর মেলবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। নানা সাহেব তাদের দুই বন্ধুকে তার রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন কিভাবে এই মূর্তিগুলো বিশেষ কায়দায় ব্যবহার করে তিনি তার বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখেছেন। প্রত্যয় সন্দেহই ঠিক ছিল। কিভাবে সেই 5টা মূর্তিকে একটা প্যাটার্নে ফেলে চাবির মতো ব্যবহার করে সেই সুড়ঙ্গের দরজা আটকে রেখেছিলেন, সেই পদ্ধতি দেবদর্শনবাবু তাঁর ডায়েরিতে লিখে গেছেন। শানপুকুর গ্রামের যে পুরনো কেল্লার ধ্বংসাবশেষের পেটের মধ্যে গোপন সুড়ঙ্গের পিছনে এই বিপুল ধনসম্পত্তি লুকিয়ে রাখা আছে তার দিক নির্দেশও তিনি ডায়েরিতে লিখে গেছেন। তবে সেটা ছাড়াও আরেকটা শর্টকাট রাস্তা আছে, কিন্তু সেটা আবার শানপুকুরের সীমানার বাইরে টিলার পেছন দিক দিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হয় সুড়ঙ্গের মুখের দিকে। যাই হোক, মূর্তি তো পাওয়া গেল, কিন্তু সেই সঙ্গী ভদ্রলোকের কোনো খোঁজ পাওয়া গেল না। আশ্রমেও না, বাসস্থানেও না। আশ্রম ছেড়ে আসার পর তাঁর সাথে আর দেবদর্শনবাবুর কোনো যোগাযোগ ছিল না। তিনি যে এখন কোথায় আছেন তা তিনি জানতেন না। আর একটু খোঁজ খবর করে দেবদর্শনবাবু জানতে পারলেন কারা যেন কিছুদিন আগে তাকে অত্যাচার করে জোর করে নানা সাহেবের গুপ্তধনের খোঁজ জানতে চাইছিল। কোনো এক বিদেশি গবেষকদের দল ছিল। তাদের অকথ্য অত্যাচারের পরও নাকি সেই ভদ্রলোক মুখ খোলেননি। তারপর তাকে লোকগুলো মেরে ফেলেছিল কিনা সেই খবর তিনি আর পাননি। কিন্তু এখানেই দেবদর্শনবাবু একটা ভীষণ ইন্টারেস্টিং তথ্য দিয়েছেন, যেটা শুনলে তোরাও লাফিয়ে উঠবি। ভদ্রলোকের একটা পোষা ইউনিকর্ন ছিল। নীলাচল পাহাড়ে সাধনা করার সময় নাকি এক সন্ন্যাসী খুশি হয়ে তার সঙ্গীকে ওই ইউনিকর্নটা উপহার দিয়েছিলেন। আর সেই ঘটনার আই উইটনেস স্বয়ং দেবদর্শন গোবিন্দদেব। ভদ্রলোক ডায়েরিতে সেটার একটা বর্ণনাও দিয়েছেন। ভাবতে পারছিস, একটা আস্ত ইউনিকর্ন! এও কি সম্ভব? ইউনিকর্ন যে একটা মেথ। সত্যি কি মিথ্যে তা আমি জানি না, বাট ডায়েরিতে সকাল থেকে যা যা পড়লাম সেটাই তোদের বলছি। আমার গায়ের সমস্ত রোম খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। সৌমিকের মুখের ঝুলে পড়া চোয়াল দিয়ে অনায়াসেই 3টে মাছই তখন ভেতরে ঢুকে পড়বে। অনুরাধাও যেন খাওয়া ভুলে পাথরের মূর্তির মতো হাঁ করে সাহানা ম্যাডামের মুখের দিকে তাকিয়ে এই অবিশ্বাস্য কাহিনী শুনছে। সে ঢোক গিলে বলল,
তারপর? তারপর অবশ্য আর বেশি কিছু নেই। দেবদর্শন বাবুর সেই সঙ্গী ভদ্রলোক মুখ খুলছে না দেখে গবেষকদের দল তার চোখের সামনে ইউনিকর্নটাকে মেরে ফেলল। তারপর ভদ্রলোককে নিয়ে যে তারা কি করেছিল সেই নিয়ে দেবদর্শন বাবু অবশ্য কিছু লেখেননি। সম্ভবত একবার খবর পেয়েছিলেন ভদ্রলোক নাকি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুটা রহস্যই থেকে গেছে। তবে সেই সঙ্গীর সাহায্য ছাড়া দেবদর্শনবাবুর একার পক্ষে সেই দুর্গম স্থানে গিয়ে নানা সাহেবের গুপ্তধন উদ্ধার করা প্রায় অসম্ভব ছিল। তাছাড়া ততদিনে দেবদর্শনবাবুরও শরীর বেশ ভেঙে পড়েছে। অসুস্থ শরীর নিয়ে তার পক্ষে ঘর থেকে বেরোনো কঠিন হয়ে পড়ল। কিন্তু ভদ্রলোক নিয়মিত ডায়েরি লেখাটা মেনটেন করেছিলেন। যাই হোক, তিনি এই ভার লাঘব করার জন্য মাথা খাটিয়ে অনেক ভেবে এই ছড়া লিখে তাতে গুপ্তধনের সংকেত লুকিয়ে রাখলেন, আর পথ নির্দেশটা লিখে রাখলেন এই ডায়েরিতে। তারপর মূর্তিগুলো আর ছড়াটা একটা ট্রাঙ্কের মধ্যে রেখে বন্ধ ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন। ডায়েরিটা দয়াল শেখর কোথা থেকে কিভাবে পেল সে নিয়ে আমার কোনো আইডিয়া নেই। হয়তো ওই ডায়েরিটা পড়েই নানা সাহেবের গুপ্তধন উদ্ধারে বেরিয়ে পড়েছে সে। দময়ন্তী সেদিন বন্ধ ঘর পরিষ্কার করতে গিয়ে সেই লুকোনো ট্রাঙ্কের ভেতর থেকে যখন মূর্তি 3টে আবিষ্কার করলো, তখন দয়াল শেখরের কাজ আরও সহজ হয়ে গেল। বোনকে গুলি করে মারতেও তার হাত কাঁপল না। কিন্তু ম্যাম, বাকি মূর্তি দুটো তাহলে কোথায় গেল? ডায়েরিতে দেবদর্শনবাবু লিখেছেন জীবনের শেষ কয়েক বছর নাকি তিনি চরম অর্থকষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন। বাজারে অনেক ধার দেনা ছিল। আমার ধারণা টাকার প্রয়োজনে দেবদর্শনবাবুই ট্রাঙ্ক থেকে 2টো মূর্তি বের করে বেচে দেন। তার মধ্যে একটা চলে যায় কলকাতার আশুতোষ সংগ্রহশালায়, আর একটা মূর্তি সম্ভবত কিনে নেয় কলকাতার কোনো অ্যান্টিক হান্টার। এবার সেই মূর্তি যে কত কালেক্টর বা নিলাম দোকানের হাত ঘুরে বিখ্যাত আর্ট কালেক্টর সুবীর সরকারের কাছে পৌঁছেছিল সেটাও আমি জানি না। কিন্তু এখন এটুকু বুঝতে পারছি যে কেন ভদ্রলোক খুন হলেন, আর কেনই বা তাকে খুন করল। 5টা চাবি এক জায়গায় না আনতে পারলে সেই সুড়ঙ্গের গুপ্ত দরজা যে খোলা যাবে না, এটা দয়াল শেখর এই ডায়েরিটা পড়েই আন্দাজ করতে পেরেছিল। আর তারপরের ঘটনা তো তোরা সব জানিসই। আমার মাথায় বেশ কিছুক্ষণ ধরে একটা খটকা টোকা মারছিল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, দেবদর্শনবাবু সেই সঙ্গী মানে ইউনিকর্নের মালিক, তার নামটা জানতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু খুব কম জায়গায় ভদ্রলোকের নামের উল্লেখ পেলাম। খুব খটোমটো কি একটা যেন নাম, এখন মনে পড়ছে না রে। ঘরে গিয়ে ডায়েরি দেখে জানাবো। শ্রী বিক্রমমুনা শিবিনায়ক কি? শাহানা ম্যাডামের হা হওয়া মুখের ফাঁক থেকে টপ করে ডিমের কুসুমটা থালার ভাতের উপর এসে পড়ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। বাট তুই কি করে জানলি? আমি ছড়ার নিচে আঁকা মানুষের আর ইউনিকর্নের চেহারার ছবি দেখে আরেকবার ভালো করে মিলিয়ে নিলাম। এই চেহারাই কাল দুপুরে আমরা 3জনেই সৎ চক্ষে দেখেছি। বললাম, ওই সোজা পথে গিয়ে গুপ্তধন উদ্ধার করা যাবে না ম্যাম। সেই পথ বেশ কয়েক বছর আগেই ভূমিকম্পে বন্ধ হয়ে গেছে। একমাত্র গভীর জঙ্গলে সেই শর্টকাট ছাড়া ওখানে পৌঁছানোর আর কোনো রাস্তাই নেই। ওকে, বাট হাউ ডু ইউ নো? তুই তো দেবদর্শনবাবুর ডায়েরিটা ছুঁয়েও দেখিসনি, তাহলে? সৌমিক আর অনুরাধা আমার দিকে আর চোখে তাকালো। আমি কিছু একটা উত্তর দিতেই যাচ্ছিলাম, এমন সময় ভাতের সাথে জল খেতে গিয়ে হঠাৎ করে জোরদার একটা বিষম খেলেন শাহানা ম্যাডাম। সাথে শুরু হলো প্রচণ্ড কাশি। অনুরাধা শাহানা ম্যাডামের গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, মাই গড ম্যাম, আপনার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। কাল রাতে বৃষ্টিতে ভিজেছেন অতক্ষণ। চলুন ঘরে চলুন। আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল। 3জনে এরপর ধরাধরি করে ম্যাডামকে ঘরে নিয়ে এলাম। সিঁড়িতে ওঠার সময় হঠাৎ আমার মনে হলো একটা লোক যেন আড়াল থেকে আমাদের উপর নজর রাখছে। চোখেতে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাতেই মনে হলো সিঁড়ির পাশে স্যাঁত করেই যেন সে সরে গেল। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পেছনে আবার ভালো করে দেখলাম, কই না, কেউ তো কোথাও নেই। তাহলে কি আমি ভুল দেখলাম?
ঘরে ফিরে অনুরাধা একটা প্যারাসিটামল খাইয়ে ম্যাডামকে খাটে শুয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর দরজা বন্ধ করে আমার আর সৌমিকের সামনে এসে বলল, আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। আমরা কি তাহলে সেদিন ভূত দেখলাম? নিউরো সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুই ভূতে বিশ্বাস করিস? আচ্ছা, তাই নাকি? আর তোরা যে ইউনিকর্নের মতো একটা মিথের অস্তিত্ব বিশ্বাস করছিস সেটা? ও, তার মানে তুই দেবদর্শন বাবুর কথা বিশ্বাস করছিস না? পুরোপুরি অবিশ্বাস করছি না, কিন্তু আমার মন বলছে কোথাও একটা গোলমাল আছে। একটা লোক এত বছর বেঁচে থাকতে পারে নাকি? আরে ওই তো বললেন, কোনো এক পাহাড়ের কোনো এক সাধু তাকে কি এক পাতা খাইয়ে অমর করে দিয়েছে। গাছপালার রসে যে বয়স আটকে যেতে পারে সেসব তুই চরক সংহিতায় পেয়ে যাবি, সময় পেলে পড়ে দেখিস। এখানেও সায়েন্স আছে, তোর ভূতের গল্পের মতো বোগাস গল্প না। আর তাছাড়া তখনকার সময়ে সাধু সন্ন্যাসীরা অদ্ভুত সব জড়িবুটির খোঁজ খবর রাখতেন, তাদের মৃত্যু আটকানোর আশ্চর্য ক্ষমতা থাকতেই পারে। সেই পাতা খেয়ে বিনায়কবাবু অমর হয়ে যেতেই পারেন, কিন্তু তোর কথা মতো কখনোই তিনি ভূত হতে পারেন না। দিনের আলোতে ভূত? তাহলে তুই বল, আমাদের তিনজোড়া চোখের সামনে ভদ্রলোক ওরকম হট করে বাতাসে মিলিয়ে গেলেন কি করে? শুনলি না ম্যাম কি বললেন? দেবদর্শন বাবুর শেষ খবর অনুযায়ী ওই বিক্রমরাশি ভদ্রলোক নাকি ম্যালেরিয়ায় মারা গেছিলেন। তো তাহলে ভূত ছাড়া আর কি? আলোচনাটা তখন নানা সাহেবের গুপ্তধন বা দয়াল শেখরের ষড়যন্ত্রের পথ ছেড়ে শ্রী বিক্রম মুরাশি বিনায়ক লোকটা ম্যাজিশিয়ান নাকি ভূত নাকি অমর সেই দিকেই তরতরিয়ে এগিয়ে চলল। এইভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি উঠে গিয়ে বেশ কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে উদাস মনে বৃষ্টি দেখলাম। হিজিবিজি অনেক চিন্তার ঢেউই আমার মাথার ভিতরে খেটে দিয়ে যাচ্ছে তখন। শ্রী বিক্রম মুরাশি বিনায়ক ভদ্রলোক যেই হোক না কেন, আমাকে তার আসল পরিচয় জানতেই হবে। ভদ্রলোক কাল আমায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। ঘাড় ঘুরিয়ে দেখলাম অনুরাধা তর্কে হেরে গিয়ে রাগ করেছে। সৌমিক নানা রকম অঙ্গভঙ্গি করে তাকে তখন হাসানোরই চেষ্টা করছে। পাশের ঘরে সাহানা ম্যাডাম 101 ডিগ্রি জ্বর নিয়ে অঘরে ঘুমোচ্ছেন। তবুও বৃষ্টি থামার নাম নেই। মাঝে মাঝে আবার প্রচণ্ড শব্দ করে বাজ পড়ছে। গোটা দিনটাই যেন কেমন মাটি হয়ে গেল। বাইরের সিক্ত পরিবেশের গায়েও যেন ভেসে বেড়াচ্ছে একটা বিষণ্ণ মন খারাপের গন্ধ। আমি জানলার কাছের বাইরের দিকে তাকিয়ে দেখলাম, ধীরে ধীরে সন্ধে নেমে আসছে এই ঐতিহাসিক শহরটার প্রাচীন দেওয়াল বেয়ে। চুপচাপ তাকিয়েছিলাম গেটের পাশে ঝাঁকড়া তেঁতুল গাছের ছোপটার দিকে। হঠাৎ মনে হলো কেউ যেন সেখান থেকে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। আবার ছোপটা একটু নড়ে উঠল। একটা লম্বা কালো মানুষের ছায়া কয়েক সেকেন্ডের জন্য ঝোপের আড়াল দিয়ে দেখা দিয়েই আবার শুরুত করে মিলিয়ে গেল পাশের ঝুঝরো অন্ধকারে। আমার সমস্ত শরীর একবার কাঁটা দিয়ে উঠল। এতক্ষণ আপনারা শুনলেন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে চন্দ্রকেতুগড়ের গুপ্তধনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। লেখক আকাশদীপ গড়গড়ি, জন্ম 21শে সেপ্টেম্বর কলকাতার উত্তর 24 পরগনার নৈহাটিতে। ইংরেজি সাহিত্য নিয়েই তার পড়াশোনা। কর্পোরেট জবের পাশাপাশি একই লয়ে চলেছে তার সাহিত্য চর্চাও। লেখালেখির সূত্রপাত বার্ষিক স্কুল ম্যাগাজিনের ছোট গল্প দিয়ে। এরপর সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ম্যাগাজিনে লেখা দিয়েই তার আত্মপ্রকাশ। তার লেখা বড় গল্প, ছোট গল্প এবং কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাহিত্য আর শারদীয়া পত্রিকাতেও। কিছু ইউটিউব অডিও স্টোরি চ্যানেলে তার বেশ কিছু গল্প এবং কবিতা সংকলনও এসেছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে প্রকাশিত উপন্যাসগুলি হল মিসিং লিঙ্ক, দ্য ব্ল্যাক হোল নাম্বার, পাঞ্চজনের জন্য, মুদ্রার উপিঠে এবং রানিং বিটুইন দ্য লাইন্স। ভালোবাসেন গান, বই পড়া, আঁকাআঁকি, সিনেমা, ঘোরাঘুরি, ইতিহাস, ক্রিকেট আর পেট পুজো। লেখক আকাশদীপ গড়গড়িকে অশেষ ধন্যবাদ তার লেখা এই গল্পটি নিয়ে আমাদের কাজ করতে দেওয়ার জন্য।
আজকের গল্পটির শব্দগ্রহণ এবং সমগ্র আবহ সৃজনে ছিলেন ফিনিক্স অডিওভার্স। গল্পটির প্রচ্ছদ অঙ্কন করেছেন ব্লার থেকে সূর্য। গল্পটির শ্রুতিনাট্য রূপদান করেছেন দেবস্মিতা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মধুশ্রী, অভিজিৎ, কাব্যশ্রী, কৌশিক, স্নেহাদ্রি, নীল এবং আমি শুভদীপ। আগামী পর্ব আসছে খুব শীঘ্রই, মাত্র কয়েকদিনের অপেক্ষা। তাহলে শোনা হচ্ছে খুব শীঘ্রই, শুধুমাত্র বং স্টোরি সার্কেলে। এখানে আমরা চন্দ্রকেতুগড়ের গুপ্তধনের গল্পও বলে থাকি।